যে বাড়ি থেকে 18 বছর আগে আমার মাকে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দিয়েছিল, আজ সেই বাড়িতে আমি বউ হয়ে ঢুকেছি। আমার শ্বশুর শাশুড়ি আমাকে বরণ করে নেবার জন্য দরজায় দাঁড়িয়ে আছে। আমি আর আমার স্বামী বিজয় আমার শ্বশুর শাশুড়িকে সালাম করলাম। আমার শ্বশুর বলল, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, এই নাও মা তোমার সালামি। বলেই আমার শ্বশুর আমাকে বেশ কিছু টাকা হাতে গুঁজে দিলেন। তারপর আমি শাশুড়িকে সালাম করতে গেলে শাশুড়ি আমাকে বুকে টেনে নিয়ে বললেন, তোমার স্থান তো পায়ে নয়, তোমার স্থান আমার বুকে। তোমাকে আমি ছেলের বউ মনে করব না, তোমাকে নিজের মেয়েই মনে করব। বলে আমার শাশুড়ি আমাকে বুকের সাথে জড়িয়ে নিলেন। কি ভাবছেন এমন ফেরেশতার মতো শ্বশুর শাশুড়ি পেয়ে আমি ধন্য হয়ে গেছি? ভদ্র মুখোশের আড়ালে এদের আসল চেহারা একটু পরেই টের পাবেন। আমার শ্বশুর বলল, যাও রাবেয়া, বৌমাকে ওনাদের রুমে নিয়ে যাও। তারপর আমার শাশুড়ি আমাকে ভেতরের রুমের দিকে নিয়ে গেলেন। ফুলে সাজানো একটা বাসর ঘরে এনে আমাকে বসালেন। আমাকে খাটের মাঝখানে বসিয়ে দিয়ে আমার শাশুড়ি বললেন, বৌমা তুমি একটু বসো, আমি তোমার জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করি। বলেই আমার শাশুড়ি চলে গেলেন। তার মুখে শুনেছিলাম এই ঘরটাতেই নাকি মা আর বাবা থাকতেন। এই ঘরের প্রতিটি দেওয়ালে যেন আমি আমার মায়ের মুখ দেখতে পাচ্ছি। আমার বাবা ছিল আমার শ্বশুরের আপন ছোট ভাই। আজ থেকে 18 বছর আগে আমার বাবা যখন আমার মাকে বিয়ে করে এই ঘরে এসেছিলেন, তখন আমার শ্বশুর শাশুড়ি ড্রয়িং রুমে বসা ছিলেন। আমার বাবার সাথে আমার মাকে দেখে আমার শ্বশুর নাকি বলেছিল, প্রিয়া বাবু তুই কাকে নিয়ে আসলি? ভাইয়া আমি প্রিয়াকে বিয়ে করেছি। প্রিয়া আমার বড় ভাই আর ভাবিকে সালাম করো। আমার মা যখন আমার শাশুড়ি আর শ্বশুরকে সালাম করতে গিয়েছিল, তখন নাকি আমার শ্বশুর ঝাড়ি দিয়ে বলল, অসম্ভব, রাস্তা থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবি আর তাকে আমি ভাইয়ের বউ হিসাবে মেনে নিব, সেটা কি করে ভাবলি? পাশে দাঁড়িয়ে থাকা আমার শাশুড়ি বলেছিল, আহা এমন করছো কেন? বাবু যখন ভালোবেসে বিয়ে করে এনেছে তাকে মেনে নাও। আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে আমার শ্বশুর আর দ্বিমত করল না, কারণ আমার শ্বশুর নাকি শাশুড়ির কথায় ওঠে আর বসে, বউয়ের কথার এক চুল বাইরে যায় না। অবশেষে আমার মা এবং বাবা বড় ভাবিকে সালাম করে এই রুমে চলে আসলো। এদিকে আমার শ্বশুর আমার শাশুড়ির হাত ধরে টানতে টানতে নিজেদের রুমে গিয়ে বললেন, কি ব্যাপার রাবেয়া, তুমি নিজেই আমাকে বলছিলে আমি যেন বাবুকে এত সহজে বিয়ে না করাই, আর আজ বাবু আমাদের না জানিয়ে কোথা থেকে মেয়ে একটা বিয়ে করে নিয়ে আসলো আর তুমি তাতেই ওর পক্ষ নিয়ে নিলে? আরে হাদারাম, তোমার মতো অল্প বুদ্ধি নিয়ে কি আমি চলি? কান খুলে একটা কথা শুনে রাখো, বাবু যেহেতু তোমার আপন ছোট ভাই, সেহেতু সে এই বিল্ডিং এর অর্ধেক মালিক। শুধু এই বিল্ডিং না, তোমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তির অর্ধেক মালিক। তাই আমি চেয়েছিলাম তাকে বিয়ে না করিয়ে অবিবাহিত রেখে তিলে তিলে মেরে ফেলতে, কারণ তাকে যদি আমি ডাইরেক্ট মেরে ফেলি তাহলে আমি আর তুমি হব খুনের মামলার আসামি, আর যদি খাবারে স্লো পয়জনিং দিয়ে তিলে তিলে মেরে ফেলি তাহলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এখন যেহেতু সে আমাদের অমতে বিয়ে করে ফেলেছে, আমরা যদি তার বিপক্ষে যাই তাহলে সে সোজা কোর্টে গিয়ে আমাদের বিরুদ্ধে তার প্রাপ্য সম্পত্তির মালিকানা দাবি করে মামলা টুকে দিবে। তো এখন তুমি কি করতে চাও? ওয়েট অ্যান্ড সি বেবি, সাপও মারবো লাঠিও ভাঙবে না। এর মধ্যে বাবা মায়ের দাম্পত্য জীবনের 3 মাস কেটে গেল। মা নাকি তখন 1 মাসের গর্ভবতী। দুপুরের দিকে ওনার বড় ভাই আর ভাবি রুমে আসলেন। ওনাদের দুজনকে একসাথে আসতে দেখে আমার বাবা নাকি বলল, ভাইজান তোমার কষ্ট করে এখানে আসার দরকার কি ছিল? তুমি ডাকলে তো আমি তোমার রুমে যেতাম। আমার শ্বশুর কিছু বলতে যাবে, এর মধ্যে আমার শাশুড়ি ওনার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল, তোমরা নতুন বিয়ে করেছো, আর তাছাড়া তোমার বউ 1 মাসের গর্ভবতী। এই মুহূর্তে বেশি নড়াচড়া করাটা উচিত হবে না, তাই বাধ্য হয়ে তোমার ভাই আর আমি তোমার কাছে আসলাম। কি জন্য এসেছো ভাবি? কোনো সমস্যা? বলছিলাম কি, আগে তো আমরা মাত্র 4 জন ছিলাম, আমি, তোমার ভাই, তোমার ভাতিজা বিজয় এবং তুমি। এখন তো আল্লাহর রহমতে তোমার বউকে নিয়ে আমরা 5 জন হয়েছি। আবার আল্লাহ যদি রহমত করে কিছুদিন পরে তোমার সংসারে আসবে আর একটা ফুটফুটে সন্তান, তখন তো এই সংসারের খরচ বেড়ে যাবে। আমার ছেলে বিজয়কে মানুষ করতে হবে, তোমার অনাগত সন্তানের ভবিষ্যৎ চিন্তা করতে হবে। তাই বলছিলাম কি, তুমি যদি এখন বিদেশে গিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করে আসতে, তাহলে আর আমার সন্তান এবং তোমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কোনো টেনশন করতে হতো না। কারণ আমার শ্বশুর মারা যাবার সময় এই বাড়িটা ছাড়া তোমাদের 2 ভাইয়ের জন্য আর কিচ্ছু রেখে যেতে পারেনি। তোমার ভাইটাও হার্টের রোগী, সে ইচ্ছা করলেই কিছু করতে পারে না। ভাবি তোমার সব কথা বুঝলাম, কিন্তু আমি যে বিদেশ যাব সে টাকা কোথায় পাবো? ও নিয়ে তোমার টেনশন করতে হবে না ভাই, আমার জমানো কিছু টাকা আছে আর কিছু গহনা আছে, ওগুলো আমি তোমার হাতে তুলে দিব। তুমি বিদেশ গিয়ে অনেক টাকা ইনকাম করতে পারলে তখন না হয় ভাবিকে সবকিছু আবার নতুন করে গড়ে দিও। সেদিন বড় ভাই আর বড় ভাবির মুখে এমন মিষ্টি কথা শুনে আমার বাবা ওনাদের দুর্বিসন্ধিটা বুঝতে পারেনি। তাই একরকম মায়ের অনিচ্ছা সত্ত্বেও মাকে এই অবস্থায় রেখে বাবা বিদেশ যেতে রাজি হয়ে যায়। অল্প দিনের মধ্যেই বাবার বিদেশ যাওয়ার দিনক্ষণ চলে আসে। বাবা বিদেশ যাওয়ার সময় আমার মাকে ওনার বড় ভাবির হাতে তুলে দিয়ে বললেন, ভাবি আমি তোমাদের কথা মতো বিদেশ চলে যাচ্ছি, আর তোমার হাতে রেখে যাচ্ছি আমার আমানত। তুমি প্রিয়াকে এবং আমার অনাগত সন্তানকে দেখে রেখো, ওদের নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না ভাই। তুমি ঠিক মতো বিদেশে পৌঁছে মন দিয়ে কাজ করে তোমার অনাগত সন্তান আর আমার বিজয়ের ভবিষ্যৎ সুন্দর করার ব্যবস্থা করো। আমার শ্বশুর বলল, বাবু আর দেরি করা ঠিক হবে না, এয়ারপোর্টের রাস্তায় জ্যাম পড়ে, বাংলাদেশ সময় 4:30টায় তোর ফ্লাইট, এখন 2:45 বাজে, তাড়াতাড়ি চল। বলেই বাবাকে নিয়ে আমার শ্বশুর এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যায়। মা তখন ঘুণাক্ষরেও টের পায়নি এটাই স্বামীর সাথে তার শেষ
দেখা। বাবা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নামতে নামতে মায়ের দৃষ্টির আড়ালে চলে গেলেন। বাবা বিদেশ যাবার 4 মাস পরে যখন আমার মা 5 মাসের অন্তঃসত্ত্বা, তখন নাকি একদিন রাতে মা একা রুমে শুয়েছিলেন। হঠাৎ আমার শ্বশুর শাশুড়ির চিৎকার চেঁচামেচি শুনে মায়ের ঘুম ভাঙলো। মা চোখ খুলে দেখে বড় ভাই আর বড় ভাবে মোবাইল নিয়ে ওনাকে ভিডিও করছেন। মা ঘাড় ঘুরিয়ে দেখে মায়ের পাশে শুয়ে আছে কাজের ছেলে ফাহিম। ফাহিমকে দেখে মা শোয়া থেকে উঠে যায়। আমার শাশুড়ি নাকি বলেছিল, ওঠার কি দরকার, স্বামীকে বিদেশ পাঠিয়ে কাজের ছেলেকে নিয়ে ঘুমিয়ে আছো, মনে করেছো আমরা অন্ধ, কিছুই টের পাবো না? আমার শ্বশুর তখন গলা টেনে বলল, ছি 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 বাবুর বউ, আমার ভাইটা বিদেশ গিয়েছে মাত্র 4 মাস, এর মধ্যেই তুমি নিজেকে কন্ট্রোল করতে পারলে না, শেষ পর্যন্ত বাড়ির কাজের ছেলেটাকে নিয়ে শুয়ে আছো। বিশ্বাস করুন ভাইজান, ফাহিম কখন আমার রুমে এসেছে সেটা আমি জানি না। পাশ থেকে ফাহিম বলল, কেন ভাবি, গত রাতে আমি যখন রান্নাঘরের কাজগুলো করছিলাম তখন তো আপনি গিয়ে বলেছিলেন, ফাহিম স্বামীকে ছাড়া একা রাতে ঘুমোতে আমার কষ্ট হয়, আজ রাতে তুই একটু আসিস আমার রুমে। তারপর আমি যখন রুমে আসলাম, আমাকে দিয়ে একবার আপনার মনের আশা মিটিয়ে তৃপ্তি পেলেন না, আপনি বললেন শেষ রাতে আরেকবার আপনার জন্য থাকতে, তাই আমাকে যেতে দিলেন না, আর এখন বলছেন আপনি কিছুই জানেন না। আমার মা তখন নিরুপায় হয়ে নিজের পেটের উপর হাত রেখে বললেন, আমার গর্ভের সন্তানের কসম ভাইজান, বিশ্বাস করুন এমন কিছুই আমি জানি না। আমার শাশুড়ি তখন বলেছিল, চোরের মায়ের বড় গলা, ধরা পড়ে যাওয়াতেই এখন গর্ভের সন্তানের কসম খাচ্ছে, অত সব আমরা বুঝি না, আজ এই ভিডিও বাবুকে পাঠিয়ে দিব, তারপর দেখবো সে এটার কি বিচার করে। আমার শ্বশুর তখন বলল, এক কাজ করো রাবেয়া, ওর মোবাইলটা তুমি কেড়ে নাও, না হয় যেভাবে মায়া কান্না দেখিয়ে আমার ভাইকে বিয়ের আগে বশ করেছিল, ঠিক একই রকম ন্যাকামো করে বিদেশে আমার ভাইকে আবার কাবু করে ফেলবে, তখন আমার ভাই মনে করবে তার বউয়ের জন্য আমরা ষড়যন্ত্র করছি। আমাদের কথা বিশ্বাস নাও করতে পারে, এতদিনে তোমার মাথায় বুদ্ধি এলো, একটা কথার মতো কথা বলেছ। বলেই সেদিন আমার শাশুড়ি বালিশের নিচ থেকে আমার মায়ের মোবাইলটা নিয়ে গেল, কাজের ছেলেটা ওনাদের সাথে চলে গেল, আর আমার মা হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে যাবে সেটা সে কল্পনাও করতে পারেনি। তাই এখন সে কিংকর্তব্য বিমূঢ়ের মতো হয়ে বসে আছে। এরপরের দিন আমার মা জায়নামাজের পাটি বিছিয়ে বসে বসে কোরআন শরীফ পড়ছিলেন। এমন সময় আমার শ্বশুর আর শাশুড়ি এসে একটা ডিভোর্স লেটার আমার মায়ের হাতে দিয়ে বলল, কোরআন তেলাওয়াত তোমার বাপের বাড়িতে গিয়ে করো, এই নাও, আমার দেবর বিদেশ থেকে তোমাকে তালাক দিয়েছে। কথাটি শুনে আমার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার শ্বশুর পাশে দাঁড়িয়ে বলল, বাবু নাকি তোমাকে বিয়ে করার সময় কাজী অফিসে 1 লক্ষ টাকা দেনমোহর ধার্য করেছিল, যার অর্ধেক উসুল আর অর্ধেক বাকি, এই নাও, এখানে 50,000 টাকা আছে, নিয়ে তাড়াতাড়ি আমার ঘর থেকে বিদায় হও। মা তখন কাঁদতে কাঁদতে বললেন, এসব কি বলছেন আপনারা, আমার বাবু আমাকে তালাক দিতে পারে না, আমি একটু বাবুর সাথে কথা বলতে চাই। আমার ভাই ডিরেক্ট বলে দিয়েছে, তুমি যদি ওকে কল করো কিংবা তুমি এখনো আমাদের ঘরে আছো, যদি সে শুনতে পায় তাহলে প্রবাসে সে হত্যা করবে, এই দেশে তার লাশ আসবে, সে আসবে না। সেদিন আমার শ্বশুরের মুখে এমন কথা শুনে আমার মা আর দ্বিতীয় শব্দটি করেনি। আমার শ্বশুরের দেওয়া 50,000 টাকা ওনার হাতে দিয়ে পবিত্র কোরআন শরীফটিকে সম্বল হিসেবে নিয়ে এক কাপড়েই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। সেদিন রাতে নাকি আমার বাবা বিদেশ থেকে বারবার কল দিয়েও যখন মাকে পাচ্ছিল না, তখন নিরুপায় হয়ে ওনার বড় ভাইয়ের মোবাইলে কল দিল। তখন আমার শ্বশুর আর শাশুড়ি আপদ বিদায় করে মনের শান্তিতে ঘুমাচ্ছিল। এখানে একটা কথা বলে রাখি, এখন যাকে আপনারা আমার স্বামী হিসাবে দেখছেন, সেই বিজয় তখন থাকতো আমার শাশুড়ির বাপের বাড়িতে, ওখানে থেকে লেখাপড়া করত। তাই এতক্ষণ আপনারা আমার শ্বশুর শাশুড়ির সাথে বিজয়কে একটিবারের জন্য দেখেননি। কয়েকটা রিং পড়ার পর ততক্ষণে আমার শাশুড়িরও ঘুম ভেঙে গেল। কে ফোন করেছে? আমার শাশুড়ির প্রশ্ন শুনে শ্বশুর বলল, বিদেশের নাম্বার দেখে মনে হচ্ছে বাবু ফোন করেছে, তাড়াতাড়ি রিসিভ করো, দেখো ওই হারামজাদি না জানি বাপের বাড়িতে গিয়ে তাকে ফোন করেছেন। আমার শ্বশুর যখন কলটা রিসিভ করে কানে দিল, সাথে সাথে আমার বাবা বলল, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তেমন ভালো নেই। কেন ভাইজান, কি হয়েছে? সব কথা তো আর মোবাইলে বলা যায় না, আর তাছাড়া তুই আছিস বিদেশে, ও সব কথা শুনলে তুই আবার ওখানে থাকতে পারবি না। কি হয়েছে ভাইজান, আমাকে বিষয়টা খুলে বলুন, তুই বছর 2 পরে বিদেশ থেকে আসলে সব জানতে পারবি। প্রিয়া কোথায়? তাকে পাচ্ছি না, তার মোবাইলটা আজ 2 দিন ধরে বন্ধ, তুই বিদেশ থেকে আসলে তখন তোকে সব কথা খুলে বলবো, এখন তুই টেনশন না করে ওখানে কাজ কর, বলে আমার শ্বশুর মোবাইলের লাইনটা কেটে দিলেন। এদিকে বিদেশের মাটিতে বাবার টেনশনটা আরো বেড়ে গেল। বাবা কিছুটা ঘটনা আঁচ করতে পেরেছেন, তাই বাবা সিদ্ধান্ত নিলেন যত দ্রুত সম্ভব দেশে আসবেন। এরপর একদিন বিকালবেলা বাবা আগে থেকে কাউকে খবর না দিয়ে হুট করে ঘরে এসে ঢুকলেন। আমার শ্বশুর শাশুড়ি তখন ড্রয়িং রুমে বসে পান চিবোচ্ছিলেন। হঠাৎ করে বাবাকে ড্রয়িং রুমে ওনাদের সামনে দেখে ওনারা চমকে উঠলেন। আমার শ্বশুর বলল, আরে বিজয়, তুই কথা নেই বার্তা নেই হুট করে বিদেশ থেকে চলে আসলি, ব্যাপার কি? নিজের টাকা খরচ করে যায়নি তো? গিয়েছে তো আমার জমানোর টাকা এবং গহনা বিক্রির টাকা খরচ করে। ইনকাম হোক বা না হোক, তার বিদেশ থেকে ফিরে আসতে কি গায়ে লাগবে? আমার শাশুড়ি মায়ের এমন খোঁচা মারা কথা শোনার পরেও বাবা জিজ্ঞাসা করলেন, ভাইজান, আমার স্ত্রী প্রিয়া কোথায়? আমার শ্বশুর বললেন, তোর স্ত্রী প্রিয়া কোথায় দেখ, বলে পকেট থেকে মোবাইলটা বের করে বাবার হাতে দিলেন। বাবা ভিডিওটা দেখার পরে নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলেন না। বাবার মনে হতে লাগলো অনেক বড় একটা পাথর বাবার বুকে চাপা দিয়ে রেখেছে কেউ। আমার শাশুড়ি মা বলল,
কত করে বলেছে চাকরের সাথে যা হবার হয়ে গেছে, অন্তত পেটের সন্তানের দিকে তাকিয়ে বাবু সংসার ছেড়ে যেও না। কিন্তু কে শোনে কার কথা? আমাকে সাফ বলেছে, খেতে না পেয়ে বিয়ে করিনি, স্বামীর সুখ আদর ভালোবাসার জন্য বিয়ে করেছি। সেই স্বামী যদি তার জীবন যৌবন প্রবাসে কাটিয়ে দিবে, তাহলে আমার আর সংসার করে লাভ কি? তার চেয়ে বরং আমি এই চাকরের হাত ধরেই পালিয়ে যাই। বলেই আমাদের কাজের ছেলে ফাহিমের হাত ধরে তোর বউ চলে গেছে। বড় ভাই আর ভাবির কাছ থেকে এমন কথা শুনে এবং ভিডিওতে নিজের সচ্চোখে চাকরের সাথে মাকে শুয়ে থাকতে দেখে বাবা আর বিশ্বাস না করে থাকতে পারল না। হঠাৎ করে এমন একটা ধাক্কা খাওয়ার কারণে আমার বাবা সাথে সাথে স্ট্রোক করে ফেললেন। শুনেছি ওখানেই নাকি বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হ্যালো ভিউয়ার্স, এই ছিল আমার বাবা আর মায়ের কাহিনী। আমি সেই ডিভোর্সি মায়ের প্রতিশোধ নিতে কলেজ জীবনে নিজে থেকে বিজয়কে প্রেমের প্রপোজাল করেছিলাম এবং বিজয়ও আমার টোপ লুফে নিল, যার ফলে আমি আজ বউ সেজে এই বাসর ঘরে বসে আছি। তবে আমি কিভাবে আমার ডিভোর্সি মা এবং মৃত বাবার প্রতিশোধ নেই সেটা দেখতে হলে আপনাদেরকে কমেন্ট করতে হবে, লিখতে হবে এই গল্পের দ্বিতীয় পর্ব চাই। আপনাদের মূল্যবান কমেন্টকে প্রাধান্য দিয়ে আমরা আগামীকাল ঠিক এই সময়ে এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব।